গুড ইভিনিং সবাইকে, যারা যারা ক্লাসে আছো একটু কনফার্মেশন তোমরা দাও। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে স্যার। ক্লিয়ার আছে? চ্যাটে লিখে দিলেও চলবে যদি মুখে না বলতে পারো বা কিছু সমস্যা থাকে। হ্যাঁ স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে একটা মিনিট দাঁড়াও, আমি স্ক্রিনটা শেয়ার করি। দেখো, স্ক্রিনটাও আশা করি তোমরা দেখতে পাচ্ছ, কোনো সমস্যা নেই তো? না স্যার, প্রিয়াম্বেল দেখা যাচ্ছে। দাঁড়াও, দেখা যাচ্ছে তো? ক্লিয়ার আছে তো স্ক্রিন? আমি আবার রিশেয়ার করলাম। হ্যাঁ স্যার, প্রিয়াম্বেল দেখা যাচ্ছে বস। হুম হুম, ঠিক আছে। বেসিক্যালি আমরা এর আগে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন পড়েছি। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো প্রিএমবেল। ঠিক আছে, তো প্রিএমবেলটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ফার্স্ট অফ অল, প্রিএমবেল কি জিনিস? দেখো, প্রিএমবেল নিয়ে আলোচনা করার আগে একটা দুটো কথা তোমাদেরকে বলতে হবে। সেটা হলো, যে কোনো রিটেন ডকুমেন্ট, তোমরা যে কোনো রিটেন ডকুমেন্ট দেখতে পারো। আমি রিটেন ডকুমেন্টের বেস্ট এক্সাম্পল বলবো বই, বুক। তোমরা দেখবে বইয়ের পেছনে কিছু ইন্ট্রোডাক্টরি, মানে বইয়ের সামনে বেসিক্যালি কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে। এটা যে কোনো বইয়ের সামনেই থাকে। ঠিক আছে, যেমন ধরো, দেখবে যিনি অথার আছেন তার সম্বন্ধে লেখা থাকে। ঠিক আছে, তারপর ধরো অথার অ্যাকনলেজ করে যে এরা এরা আমাকে সাহায্য করেছে বইটা লেখার জন্য। তারপর দেখবে ওর পরের পার্টটাতে বেসিক্যালি কাদের উদ্দেশ্যে বইটা লেখা হয়েছে, মানে এক্স্যাক্টলি টার্গেট রিডার কারা। যেমন ধরো, আমাদের কনস্টিটিউশনে বিভিন্ন বই হয়, যারা ল পড়ে তাদের জন্য এক ধরনের বই হয়। যেমন ধরো, ফর এক্সাম্পল, যারা কনস্টিটিউশন মানে পলিটিক্যাল সায়েন্স পড়ে তাদের জন্য বই হয়। তো এরকম বিভিন্ন বই হয়। ঠিক আছে, তো যাই হোক, এটা আছে। এবং তার সাথে যেটা হয় সেটা হলো কন্টেন্ট, মানে সূচিপত্র থাকে। এই মোটামুটি 8-10 পৃষ্ঠা থাকে, এবং সেগুলো কমপ্লিট হয়ে গেলে দেন মেন যে বইটা সেখান থেকে শুরু হয়, মানে মেন যে বইটা সেখান থেকে শুরু হচ্ছে, চ্যাপ্টার 1। তো এটা যে কোনো রিটেন ডকুমেন্টে থাকে। ঠিক আছে, যে কোনো রিটেন ডকুমেন্টে এই ইন্ট্রোডাক্টরি পার্টটা থাকবে। আর এই ইন্ট্রোডাক্টরি পার্টটাকে আমরা বইয়ের ক্ষেত্রে বেসিক্যালি প্রিফেস বলে থাকি। প্রিফেস বলে থাকি। এবার প্রশ্ন হলো, আমাদের যে কনস্টিটিউশন, আমাদের যে সংবিধান, সেই কনস্টিটিউশন হলো একটা রিটেন কনস্টিটিউশন, আমরা সবাই জানি। এটা হলো একটা রিটেন কনস্টিটিউশন। এবং যেহেতু আমাদের সংবিধান একটা রিটেন কনস্টিটিউশন, তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এই রিটেন কনস্টিটিউশনে আমাদের একটা প্রিফেস আছে, ইন্ট্রোডাক্টরি পার্ট আছে। আর রিটেন কনস্টিটিউশনে যেটা প্রিফেস, সেই প্রিফেসকে বেসিক্যালি আমরা বলি প্রিএমবেল। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ প্রিএমবেল, প্রিএমবেল ব্যাপারটা কি, তোমরা বলবে প্রিএমবেল হলো কনস্টিটিউশনের ইন্ট্রোডাক্টরি পার্ট। যে কোনো রিটেন ডকুমেন্টে এটা থাকে। যেমন আমাদের দেশের কনস্টিটিউশনে প্রিএমবেল আছে, যে কোনো বইয়ের সামনে প্রিফেস থাকে। যেহেতু আমাদের দেশের কনস্টিটিউশনও একটা লিখিত সংবিধান, একটা বইয়ের মতো, তাই জন্য আমাদের সংবিধানেরও কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট আছে। আর সেটা হলো আমাদের দেশের প্রিএমবেল কনস্টিটিউশনের। পৃথিবীতে প্রথম কোন দেশ যদি জিজ্ঞেস করে রিটেন কনস্টিটিউশন ইন্ট্রোডিউস করেছে, তখন আমরা আনসার করি আমেরিকা। ইউএস এর কনস্টিটিউশন হলো পৃথিবীর সবচেয়ে প্রথম রিটেন কনস্টিটিউশন। আর আমি বলছিলাম যে রিটেন কনস্টিটিউশন হলে
সেখানে একটা প্রিএমবেল থাকতে হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ এ রিটেন কনস্টিটিউশন ইজ এ প্রিএমবেল। রিটেন কনস্টিটিউশনের খুব ইম্পর্টেন্ট ফিচার হলো প্রিএমবেল। তাই মাথায় রাখবে আমাদের যে কনস্টিটিউশনও কিন্তু একটা প্রিএমবেল আছে, বিকজ আমাদের কনস্টিটিউশনও রিটেন কনস্টিটিউশন। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে রিটেন কনস্টিটিউশনের কনসেপ্ট কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তখন আমরা আনসার করবো ইউএসএ, কারণ ইউএসএ হলো পৃথিবীর প্রথম দেশ যারা রিটেন কনস্টিটিউশন এনেছিল। আবার যদি জিজ্ঞেস করা হয় যে প্রিএমবেলের কনসেপ্ট আমরা কোন দেশ থেকে নিয়েছি, তখনও তোমরা আনসার করবে ইউএসএ। এটা মাথায় রাখবে। আর যদি জিজ্ঞেস করে এই যে লেখার স্টাইলটা, স্টাইল অফ রাইটিং অফ প্রিএমবেল, ঠিক আছে, এটা কোথা থেকে নেওয়া, এরকম যদি প্রশ্ন আসে, তখন তোমরা আনসার করবে যে স্টাইল অফ রাইটিং অফ প্রিএমবেল এটা কিন্তু নেওয়া হয়েছে আমাদের অস্ট্রেলিয়া থেকে। মানে এই যে স্টাইলটা, উই দ্য পিপল, এই যে স্টাইলটা, এই স্টাইলটা কিন্তু আমরা অস্ট্রেলিয়া থেকে অ্যাডপ্ট করেছি। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলার ছিল। তাহলে প্রশ্ন হলো প্রিএমবেলটা অ্যাড করার কারণ কি। আচ্ছা তোমরা আমাকে বলো, প্রিএমবেল বাদ দাও, যে কোনো একটা বই তোমরা খুলবে, যে বইগুলো তোমাদের কাছে আছে, ধরো পলিটির ক্ষেত্রে তোমাদের হয়তো অনেকের কাছে এম লক্ষ্মীকান্ত আছে, বা অন্য কোনো বিষয়ে অন্য কোনো বই আছে। তোমরা যদি দেখো সেই বইগুলো, যদি দেখো, তাহলে বইটার ইন্ট্রোডাক্টরি পার্টটা দেখলে একটা বেসিক আইডিয়া তোমার হয়ে যাবে যে লেখক বইটা কিসের ওপর লিখেছে, কেন লিখেছে। অর্থাৎ যিনি বইটার রচয়িতা, তার মাথাতে কি চলছিল বইটা লেখার আগে, সেটা তোমার একটা ধারণা হয়ে যাবে যখন তুমি বইটার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট বা প্রিফেস পড়বে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা সংবিধান প্রণেতা, তারা কোন উদ্দেশ্যে সংবিধান লিখেছে, বেসিক্যালি আমাদের সংবিধানের কোর ভ্যালু কি, প্রিন্সিপাল কি, সেটার ব্যাপারে তোমার আইডিয়া হয়ে যাবে যদি তুমি দেখো যে এক্স্যাক্টলি আমাদের কনস্টিটিউশনের প্রিএমবেলে কি আছে। এটা দেখে বেসিক্যালি আমাদের আইডিয়া হবে যে কনস্টিটিউশন তৈরির উদ্দেশ্য কি, কনস্টিটিউশনের মেন যে ভাবধারা, ভারতের যে কোর ভ্যালু, ভারতের যে দর্শন, প্রিন্সিপাল, ঠিক আছে, যারা কনস্টিটিউশন তৈরি করছে তারা কোন উদ্দেশ্যে সংবিধান তৈরি করছে, কনস্টিটিউশনের ঐতিহাসিক প্রেক্ষাপট কি, সবটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি প্রিএমবেলটা ভালো করে অ্যানালাইজ করতে পারো। তাহলে আমি চলে আসি প্রথম স্লাইডে। দেখো বলছে প্রিএমবেল কি না, প্রিএমবেল ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট দ্যাট আউটলাইন্স এ ডকুমেন্টস ফিলোসফি। মানে আমাদের কনস্টিটিউশনের ফিলোসফি কি সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, অ্যান্ড অবজেক্টিভ, অর্থাৎ কোন উদ্দেশ্যে এই সংবিধান বানানো হয়েছে। ইন এ কনস্টিটিউশন, একটা কনস্টিটিউশনের ভেতরে, ইট রিফ্লেক্টস ফ্রেমার্স ইন্টেন্ট, অর্থাৎ যারা সংবিধান মানে লিখেছেন, তারা কোন উদ্দেশ্যে সংবিধান লিখেছেন, আমাদের যে হিস্টোরিক্যাল কনটেক্সট, মানে আমাদের ঐতিহাসিক সংবিধানের প্রেক্ষাপট, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের দেশের কোর ভ্যালুস এবং প্রিন্সিপালস, এটা কিন্তু পরিষ্কার আমাদের সংবিধান দেখে, প্রিএমবেল দেখে আমরা বুঝতে পারবো। যদি আমি একটুখানি প্রিএমবেলটা তোমাদেরকে দেখাই, এই স্লাইডগুলো আমি পরে আসছি। দেখো প্রথম পয়েন্টটাই হলো সোর্স অফ দ্য কনস্টিটিউশন, কারণ প্রথম পার্টটা ইম্পর্টেন্ট পার্টটা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই দ্য পিপল মানে কি, আমাদের কনস্টিটিউশনের মেন সোর্স কি। এবার তোমরা বলবে কেন কনস্টিটিউশনের মেন সোর্স মানুষ কেন, অফকোর্স কনস্টিটিউশনে টোটাল গণপরিষদের 389 জন কনস্টিটিউশন লিখেছিল। আউট অফ 389 আমরা যদি দেখি, 296 জন এসেছিলেন গভর্নর্স প্রভিন্স থেকে এবং চিফ কমিশনার এরিয়াস থেকে, এবং তারা সবাই ছিলেন ইলেক্টেড, তারা সবাই নির্বাচিত ছিলেন, ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ। সেই সময় প্রাদেশিক যে আইনসভাগুলো ছিল সেখান থেকে তারা নির্বাচিত ছিলেন, অর্থাৎ মানুষের দ্বারাই তারা নির্বাচিত হয়েছিলেন, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিলেন। আর 93 জন মেম্বার তারা প্রিন্সলি স্টেটস থেকে এসেছিলেন, তারা নমিনেটেড ছিলেন। অর্থাৎ আমাদের যে গণপরিষদ সংবিধান রচনা করে তার একটা মেজর পোর্শন কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত ছিল। তাই আমরা বলতে পারি আমাদের কনস্টিটিউশনের মেন সোর্স, যেহেতু কনস্টিটিউশনটা লিখছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কিন্তু তার আবার একটা মেন সোর্স হলো মানুষ, তাই সোর্স অফ দ্য কনস্টিটিউশন হলো ভারতের জনগণ। তারপর দেখো নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেটে আমাদের দেশের যে ভ্যালুজ, প্রিন্সিপাল, তার কথা বলা হয়েছে। দেখো এখানে সভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিকের কথা বলা হয়েছে। খেয়াল করে দেখো এই যে ওয়ার্ড গুলো আছে,
যদি আমার মানে শেয়ার যে আমি পিডিএফটা যেটা শেয়ার করেছি এটা যদি দেখো বা পরে যখন তোমার ডাউনলোড করবে দেখবে এই ওয়ার্ড গুলোর মাঝে না তুমি কোনো কমা পাবে না, মানে কোনো পাংচুয়েশন পাবে না। তাই বেসিক্যালি এগুলোকে না আমরা আলাদা শব্দ হিসেবে কনসিডারই করি না, আমরা না অ্যাজ এ ওয়ার্ড ফ্রেম এই পুরো ব্যাপারটাকে দেখছি। যে ইন্ডিয়া কেমন দেশ, যদি আমাকে জিজ্ঞেস করা হয় ভারত কেমন দেশ, তখন আমরা বলবো ভারত হলো একটা সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, এবং এটাই হলো আমাদের দেশের নেচার। ভারত একটা কেমন দেশ, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমরা বলবো ভারত এমন একটা দেশ যেখানে সার্বভৌমত্ব আছে, সভারিন। সভারিন মানে হলো আমরা আমাদের দেশের পলিসি আইন নিজেরা বানাবো, এবং বাইরের কোনো রাষ্ট্র আমাদের দেশের ইন্টারনাল ম্যাটারে যখন আমরা ল মেকিং করব, পলিসি মেকিং করব, সেই ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। এটা হলো সভারিনের মানে। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে ভারত ডেমোক্রেটিক দেশ মানেটা কি, ভারতবর্ষ গণতন্ত্র আছে, এই যে আজকেই তোমরা দেখলে আমাদের 15 বছরের পশ্চিমবঙ্গে যে সরকার চলছিল তারা পড়ে গেল, নতুন সরকার এলো ওয়েস্ট বেঙ্গলে, এটা কেন? কারণ আমাদের দেশে গণতন্ত্র আছে, আমাদের দেশে জনতার জনার্দন তারাই শেষ কথা বলবে, তারাই সরকার নির্বাচিত করবে, তারাই সরকারকে ফেলে দেবে। এই সরকার, যে সরকার এতদিন ছিল সেই সরকারই কিন্তু বিপুল জনমত নিয়ে একটার পর একটা নির্বাচনে ভোটে জিতেছে, তারপর তারা হেরেও গেল। ঠিক আছে, আবার আজকে যে বিজেপি তোমরা দেখলে পাওয়ারে এসছে, হতে পারে 5 বছর পরে তারাই আবার হেরে চলে গেল। তাহলে এটাই হয় গণতন্ত্রে। রাজতন্ত্র মানে হলো যেখানে একটা ফ্যামিলিও পুরো শাসন করে যাবে, কিন্তু ওই নর্থ কোরিয়ার মতো রাজতন্ত্র আমাদের দেশে নেই। আমাদের দেশে আছে গণতন্ত্র, আমাদের দেশে ভোট হয়, মানুষ ঠিক করে যে সরকারে কে থাকবে। এখানেই চীনের সাথে আমাদের পার্থক্য, চীনে কিন্তু কোনো গণতান্ত্রিক পরিকাঠামো নেই, আমাদের দেশে কিন্তু গণতান্ত্রিক পরিকাঠামো আছে। অর্থাৎ এই যে ফ্রেমটা, ওয়ার্ড ফ্রেমটা, সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, এটা কি? এটা হলো নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। রাষ্ট্র, আহ, ভারত রাষ্ট্রের নেচার কেমন সেটা এখান থেকে বোঝা যায়। তারপর দেখো স্টেটমেন্ট অফ হিজ অবজেক্টিভ, অর্থাৎ তারপরে যে শব্দগুলো রয়েছে সেগুলো মেনলি আমাদের সংবিধান মাধ্যমে আমরা কি দিতে চাইছি, সংবিধানের উদ্দেশ্যের কথা বলা হয়েছে। সেখানে আমরা বলছি জাস্টিসের কথা, যে মানুষকে আমরা সংবিধানের মাধ্যমে জাস্টিস দেওয়ার চেষ্টা করব। তার আবার বিভিন্ন প্রকারভেদ আছে, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস, সেগুলো আমি পরে তোমাদেরকে বলছি। মানুষকে আমরা লিবার্টি দেওয়ার চেষ্টা করব, মানুষকে আমরা ইকুয়ালিটি দেওয়ার চেষ্টা করব, ফ্র্যাটার্নিটি কে এনশিওর করব। ঠিক আছে, আজকে ধরো ফর এক্সাম্পল সোশ্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিস কথাটার মানে কি আমি তোমাদেরকে এখন বলেই দিচ্ছি, পরে তো পড়াতেই হবে। ধরো মানুষ তো সমাজবদ্ধ জীব, তাহলে আমরা বেসিক্যালি একটা সমাজে বসবাস করি। তাহলে সেই ক্ষেত্রে বেসিক্যালি যেটা হবে যে আমরা যেটা এনশিওর করব যে আমাদের যে সোসাইটিতে যদি কেউ পিছিয়ে থাকে সামাজিক ভাবে, তাদেরকে আমরা এগিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিভাবে সেই ব্যবস্থা আমরা করব? না, আমরা মানুষকে সোশ্যাল জাস্টিস দেবো। আমরা ধরো এসসি এসটি ওবিসি যারা আছে তাদেরকে আমরা রিজার্ভেশন দিই। ইভেন এখন আমরা মহিলাদেরকেও রিজার্ভেশন দিচ্ছি, লোকসভাতে বিধানসভাতে আমরা মহিলা রিজার্ভেশন আইন এনেছি। পঞ্চায়েতে তো আগে থেকেই মেয়েদের রিজার্ভেশন দেওয়া হতো। তোমরা দেখবে এসএসসির মতো পরীক্ষাতে মেয়েদের থেকে কোনো ফিস নেওয়া হয় না। প্রশ্ন হলো কেন এই মেয়েদেরকে রিজার্ভেশনটা দেওয়া হচ্ছে, কেন? তার একটাই, এর পেছনে একটাই কারণ আছে। কারণটা কি? কারণটা হলো আমাদের দেশ তো এখনো পুরুষতান্ত্রিক সমাজ, এখানে মেয়েরা এখনো অনেক জায়গাতেই পিছিয়ে আছে, তাই তারাও সোশ্যাল জাস্টিস পাচ্ছেন এবং তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। পলিটিক্যাল জাস্টিস মানে কি? আজকে আমাদের দেশে ফর এক্সাম্পল সমস্ত মানুষ ভোট দিতে পারে। এক সময় তোমরা দেখেছিলে মর্লে মিন্টো রিফর্ম যখন এনেছিল, এসেছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, সেখানে বলা হয়েছিল মুসলিম অধ্যুষিত অঞ্চলে শুধু মুসলিমরা ভোট দিতে পারবে। তার মানে সেখানে নির্বাচক মন্ডলীর মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছিল হিন্দু মুসলমানের মধ্যে। তারপর আমরা ইলেকটরেট করেছিলাম, মানে ইলেকটরেটকে সেপারেট করেছিলাম অন দ্য বেসিস অফ কাস্ট, সেটা রামসে ম্যাকডোনাল্ড 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ড, এরকম হয়েছে। কিন্তু এখন খেয়াল করে দেখবে এখন আমাদের দেশে আর্টিকেল 326 সমস্ত মানুষকে ভোটাধিকার দিচ্ছে, তার ধর্ম, বর্ণ, জাত, তার সোশ্যাল স্টেটাস, তার ইকোনমিক্যাল স্টেটাস কিছু ম্যাটার করছে না। আমাদের দেশে ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করতে গেলে তোমাকে আপার কাস্ট হতে হবে, বা সোশ্যালি একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় থাকতে হবে, পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গায় থাকতে হবে, এমনটা কিন্তু নয়। তোমরা খেয়াল করে দেখো ভারতবর্ষে বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি একজন ওবিসি, নরেন্দ্র মোদী। ভারতবর্ষে বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি একজন ট্রাইবাল। এটা এই কারণেই সম্ভব হয়েছে বিকজ আমাদের দেশে পলিটিক্যাল জাস্টিস আছে। ইকোনমিক জাস্টিস মানে কি?
একটা দেশে যারা ইকোনমিক্যালি পিছিয়ে আছে, ইকোনমিক্যালি পিছিয়ে আছে ইন দা সেন্স, ইকোনমিক্যালি পিছিয়ে আছে মানে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, তাদেরকেও আমরা এগিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ইকোনমিক জাস্টিসের এক্সাম্পল আমি তোমাদেরকে বলতে পারি, ইকোনমিক্যালি উইকার সেকশনদের রিজার্ভেশন আমরা 103rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইডব্লিউএস রিজার্ভেশন আমাদের দেশে চালু করেছি। এছাড়া তোমরা দেখবে আমরা বিভিন্ন মানুষকে, যারা একটু গরিব মানুষ, তাদেরকে সাবসিডি দেওয়ার চেষ্টা করি, 2 টাকা কেজিতে চাল দিই, বিভিন্ন প্রকল্প সরকার নিয়ে আসে, রেশন সিস্টেম, এগুলো নিয়ে আসা হয়। কেন? যারা ইকোনমিক্যালি পিছিয়ে আছে তাদেরকে যাতে একটু এগিয়ে দেওয়া যায়, তার ব্যবস্থা আমরা এইগুলোর মাধ্যমে করি। তো এই যে সোশ্যাল জাস্টিস, এগুলো কি, এগুলো একসময় ভারতবর্ষে ছিল না। আমাদের সমাজে কোনো লিবার্টি ছিল না, আমরা আমাদের মতো করে কথা বলতে পারতাম না। ব্রিটিশ পিরিয়ডে যদি কোনো নাটক তৈরি করা হতো, নর্থ ব্রুক আইন এনেছিল, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, কারণ ওরা মনে করতো যে নাটকের বিষয়বস্তু হবে সেটা অ্যান্টি ব্রিটিশ হবে, তাই জন্য তারা নাটক করা বন্ধ করে দিয়েছিল। সংবাদপত্র, প্রেস ফ্রিডম বন্ধ করে দিয়েছিল। ভার্নাকুলার প্রেস এক টাইমে আনা হয়েছিল লিটনের সময়, 1878-এ। আমাদের কোনো কথা বলার অধিকার ছিল না, আমরা প্রপারলি নিজেদেরকে এক্সপ্রেস করতে পারতাম না। যখনই আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতাম তখনই আমাদেরকে ফোর্সফুলি অ্যারেস্ট করা হতো। দেয়ার ওয়াজ নো লিবার্টি ইন দ্য সোসাইটি। ঠিক আছে, তাহলে মানুষকে লিবার্টি দিতে হবে, মানুষকে ইকুয়ালিটি দিতে হবে। আগে একসময় ব্রিটিশ পিরিয়ডে মারাত্মক ভাবে মানে বলতে পারো ডিসক্রিপেন্সি ছিল সোসাইটিতে, আনটাচেবিলিটি ছিল। গঙ্গার ঘাটে ছেলেদের স্নান, মেয়েদের স্নান করার ঘাট থাকে, তখন দলিতদের স্নান করার ঘাট ছিল। দলিতরা যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তা দিয়ে আপার কাস্টরা যেত না। আর যদি যেতে হয় তাহলে সেই রাস্তাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেওয়া হতো, গোবর দিয়ে ধুয়ে দেওয়া হতো পবিত্র করার জন্য। এতটাই সমাজে ইনইকুয়ালিটি ছিল, আনটাচেবিলিটির মতো সমস্যা ছিল। তাই সেগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে যে মানুষকে আমাদেরকে জাস্টিস দিতে হবে, লিবার্টি দিতে হবে, ইকুয়ালিটি দিতে হবে, আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে। হতে পারে ভারতে অনেক ডাইভার্সিটি আছে, আছে তো, ধর্মে ডাইভার্সিটি আছে, জাতে ডাইভার্সিটি আছে, সব ভাষায় ডাইভার্সিটি আছে, খাদ্যাভ্যাস সেখানে ডাইভার্সিটি আছে, বাট স্টিল আমরা সেম একটা ফ্র্যাটার্নিটি থেকে বিলং করি, বিকজ এটাই হলো সৌভ্রাতৃত্ব। তো এগুলো হলো সংবিধানের উদ্দেশ্য। এবং তারপর লাস্টে দেখো আমাদের কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট হচ্ছে সেইটার কথা বলা আছে। এই যে আমাদের অ্যাডপ্ট এনাক্ট হচ্ছে কবে না, 26 নভেম্বর, 26 নভেম্বর 1949 আমাদের দেশের সংবিধান অ্যাডপ্ট হচ্ছে, সেইটার কথা কনস্টিটিউশনে বলা আছে। তাহলে এই হলো বেসিক্যালি কনস্টিটিউশনটাকে যদি আমরা অ্যানালাইজ করি, তবে 4টে সেগমেন্টে আমরা কনস্টিটিউশনকে ভাগ করতে পারি। সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন, অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন, দেন অবভিয়াসলি নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট মাঝে এটা আছে, আর তারপর কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট হয়েছিল সেটা। তো এই হলো ব্যাপার। এবার দেখো মেন আমরা জায়গাতে ফিরে আসি। কনস্টিটিউশনের কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি? অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। আর স্টাইল অফ রাইটিং, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ, হাউ টু এক্সপ্রেস, এই কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি? না অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। তাহলে প্রিএমবেলের কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি? না প্রিএমবেলের কনসেপ্ট আমরা নিয়েছি ইউএসএ থেকে। আর স্টাইল অফ রাইটিংটা আমরা কোথা থেকে নিয়েছি? সেটা আমরা নিয়েছি অস্ট্রেলিয়া থেকে। এটা হয়ে গেল। নেক্সট চলে যাও, দ্য আইডিয়াস বিহাইন্ড প্রিএমবেল টু ইন্ডিয়াস কনস্টিটিউশন। প্রিএমবেলের আজকের যে আইডিয়া তোমরা দেখছো, সেটাকে কিন্তু অনেক আগে লেট ডাউন করেছিলেন জওহরলাল নেহরু, যখন তিনি অবজেক্টিভ রেজলিউশন এনেছিলেন। কবে অবজেক্টিভ রেজলিউশন মুভড হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে? 13 ডিসেম্বর 1946। গণপরিষদ এটাকে অ্যাডপ্ট করে বা অ্যাকসেপ্ট করে কবে না 22 জানুয়ারি 1947। এবং এই অবজেক্টিভ রেজলিউশনেই আমি তোমাদেরকে বলেছিলাম মেকিং অফ দ্য কনস্টিটিউশন পড়ানোর সময়, এই অবজেক্টিভ রেজলিউশনেই কিন্তু জওহরলাল নেহরু পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের মানুষকে এই সংবিধানের মাধ্যমে না পাওয়াগুলোকে পাওয়ায় পরিণত করতে হবে। এক সময় আমাদের সোসাইটিতে লিবার্টি ছিল না, এক সময় আমাদের সোসাইটিতে জাস্টিস আমরা পেতাম না, এক সময় আমাদের সোসাইটিতে ইকুয়ালিটি ছিল না। সেগুলোকে আমাদেরকে মানুষকে দিতে হবে, সেগুলোকে মানুষকে এনশিওর করতে হবে। এইটার কথাই কিন্তু অবজেক্টিভ রেজলিউশনে বলা ছিল। এবং এই অবজেক্টিভ রেজলিউশনকে বেস করেই আমাদের প্রিএমএলটা তৈরি হয়। অনেকে না ভাবে যে স্যার তাহলে প্রিএমএল এর ধারণাটা কোথা থেকে আমরা পেয়েছি? অবজেক্টিভ রেজলিউশন থেকে? না, প্রিএমএল এর ধারণাটা আমরা আমেরিকা থেকে নিয়েছি, কারণ আমেরিকাই পথপ্রদর্শক প্রিএমএল এর ব্যাপারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমেরিকা পথপ্রদর্শক হলেও প্রিএমএল এর বিষয়বস্তু কি হবে সেটা কিন্তু আমরা অবজেক্টিভ রেজলিউশন থেকে নিয়েছি। প্রিএমএল এর কন্টেন্ট কি হবে সেটা কিন্তু আমরা অবজেক্টিভ রেজলিউশন থেকে নিয়েছি। তো এই হলো ব্যাপার। নেক্সট আমরা চলে আসি, আমাদের দেশের সংবিধানটা একবারই মানে প্রিএমবেল একবারই অ্যামেন্ড হয়েছে, এবং সেটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে
আমাদের প্রিএমবেলে বেসিক্যালি তিনটে ওয়ার্ড অ্যাড হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। এবং এই মানে অ্যামেন্ডমেন্টটা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এই তিনটে শব্দ আমাদের অ্যাড হয়েছে। বাট এই নিয়ে আমি তোমাদেরকে একটা কেসের কথা বলি, যে প্রথমে না আমরা নিজেরাই শিওর ছিলাম না যে এই প্রিএমবেলটা আদৌ সংবিধানের পার্ট কি পার্ট নয়। এবার প্রশ্ন হলো এই কনফিউশনটা আমাদের মধ্যে কেন তৈরি হয়? এই কনফিউশনটা আমাদের মধ্যে তৈরি হয় মেন একটাই কারণে। তোমরা দেখবে প্রিএমবেল কিন্তু কোনো পার্টের আন্ডারে আসে না। প্রিএমবেল কোনো আর্টিকেল, মানে পার্টের আন্ডারে তো আর্টিকেলস থাকে, প্রিএমবেল কোনো আর্টিকেলস এর আন্ডারে আসে না। তাই জন্য আমাদের মনে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে প্রিএমবেলটা কি আদৌ সংবিধানের পার্ট নাকি সংবিধানের পার্ট নয়। এবং তখন আমরা যেটা দেখি যে প্রিএমবেলটা সংবিধানের পার্ট নয় কি নয়, এটার জন্য আমাদের কার কাছে যেতে হবে? সংবিধান নিয়ে যদি আমাদের ভেতরে কোনো প্রশ্ন থাকে, তখন আমরা কার কাছে যাবো? একজনের কাছে যাওয়ার অপশন আমাদের আছে, সেটা হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের ব্যাখ্যাকারী, কনস্টিটিউশনকে ইন্টারপ্রিট করতে পারে, চূড়ান্ত ব্যাখ্যাকারী। হাইকোর্টও করতে পারে, তাই জন্য সুপ্রিম কোর্টকে ফাইনাল ইন্টারপ্রিটার বলা হয়। পেরুবাড়ি ইউনিয়ন কেস, এই কেসটা তোমরা মাথায় রাখবে, আমি পরে ইনফ্যাক্ট নোটে দিয়েও দিয়েছি। পেরুবাড়ি ইউনিয়ন কেস 1960। এই কেসে সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে প্রিএমবেল যেটা আমাদের আছে, প্রিএমবেল সংবিধানের পার্ট নয়, নট এ পার্ট অফ কনস্টিটিউশন। প্রিএমবেল সংবিধানের কোনো পার্ট নয়। তো ন্যাচারালি আমরা সংবিধানের যখন পার্ট নয়, তখন তাহলে এটাকে অ্যামেন্ড করতে পারবো না, কারণ কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যায়, যে জিনিসটা কনস্টিটিউশনের পার্টই নয় সেটাকে আমরা কি করে অ্যামেন্ড করবো? স্বাভাবিক ব্যাপার, আমরা সেটাকে অ্যামেন্ড করতে পারবো না। পরে সুপ্রিম কোর্টের কাছে একটা ক্ষমতা আছে, তোমরা এটা জেনে রাখো। সংবিধানের 137 নাম্বার ধারায় আর্টিকেল 137-এ বলা আছে যে সুপ্রিম কোর্ট হলো একটা সেলফ কারেক্টিং এজেন্সি। সুপ্রিম কোর্ট ইজ এ সেলফ কারেক্টিং এজেন্সি, মানে সুপ্রিম কোর্ট কিন্তু নিজেকে চেঞ্জ করতে পারে, সুপ্রিম কোর্ট কিন্তু নিজের রায়কে চেঞ্জ করতে পারে। এটাকে আমরা বলি রিভাইসারি জুরিসডিকশন। নিজের রায়কে রিভাইজ করার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আছে, এবং সেটাই সুপ্রিম কোর্ট ইউজ করে। এই বেরুবাড়ি কেস 1960 সালে হচ্ছে, এবং তার 13 বছর পরে বিখ্যাত কেস কেশবানন্দা ভারতী কেস। এই কেশবানন্দা ভারতী কেস 1973 সালে সুপ্রিম কোর্ট বলছে যে আমরা আগে যেটা বলেছি সেটা ঠিক নয়, প্রিএমবেল কিন্তু কনস্টিটিউশনের পার্ট, প্রিএমবেল কনস্টিটিউশনের পার্ট, এবং ন্যাচারালি প্রিএমবেলকেও অ্যামেন্ড করা যায়, প্রিএমবেলকেও অ্যামেন্ড করা যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন সুপ্রিম কোর্ট কিন্তু তুলে ধরেছিল যে দেখুন, আমরা কনস্টিটিউশনে অ্যামেন্ড করতে পারি, আমাদের দেশের পার্লামেন্ট সংবিধানের 368 নাম্বার ধারায় কনস্টিটিউশনের এই মানে কনস্টিটিউশন পার্লামেন্টকেই ক্ষমতা দিয়েছে যে কনস্টিটিউশন যদি মানে পার্লামেন্ট যদি চায়, পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে। কিন্তু বলা হচ্ছে একটা নতুন ডক্ট্রিন আসছে এই তোমার কেশবানন্দা ভারতী কেসে, যেটার নাম হলো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের মানে কি? বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের মানে হলো যে পার্লামেন্ট কনস্টিটিউশনকে চেঞ্জ করতে পারবে, কিন্তু কিছু কিছু বেসিক ফিলোসফি আছে যেটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার, সেটাকে চেঞ্জ করলে আমাদের সাংবিধানিক দর্শনটাই চেঞ্জ হয়ে যাবে, সেটাকে কিন্তু পার্লামেন্ট অল্টার করতে বা চেঞ্জ করতে পারবে না। যেমন ধরো ফর এক্সাম্পল আমি তোমায় বলতে পারি প্রিএমবেলে যে ওয়ার্ডস গুলো ইউজ হয়েছে, যেগুলো আছে, যে ওয়ার্ড গুলো এক্সিস্টিং ওয়ার্ড গুলো আছে, সেগুলো সবই বেসিক স্ট্রাকচারের মধ্যে আছে। এবং আমাদের দেশে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এই ওয়ার্ড গুলোকে কিন্তু কোনো চেঞ্জেস করা যাবে না, অর্থাৎ এগুলো বেসিক স্ট্রাকচারের পার্ট, এখানে কোনো চেঞ্জেস করা সম্ভব নয়। অর্থাৎ এই এই কনসেপ্টটাকেই যেটা আমরা বলছি যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। সুপ্রিম কোর্টের কাছে কনস্টিটিউশন অ্যামেন্ড করার ক্ষমতা আছে, বাট সেটা লিমিটেড পাওয়ার। ঠিক আছে, মানে সরি, পার্লামেন্টের কাছে কনস্টিটিউশন অ্যামেন্ড করার ক্ষমতা আছে, বাট সেটা লিমিটেড পাওয়ার। তাই জন্য পিএমএল এর এক্সিস্টিং ওয়ার্ড গুলোতে কোনো চেঞ্জেস হয়নি, যে ওয়ার্ড গুলো ছিল আগে থেকে সেগুলো রয়েছে। কিন্তু তিনটে ওয়ার্ডকে আমরা নতুন করে অ্যাড করেছি, সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি। ঠিক আছে, এইটা হলো মোটামুটি বলার। এবার আমরা মেন ওয়ার্ডস গুলো পড়বো, সবারিন থেকে শুরু করব। তার আগে তোমাদের থেকে একটু জেনে নিই, সবাই মোটামুটি ক্লিয়ার আছে তো এই অবধি?
একটু সবাই চ্যাট বক্সে আমাকে জানাও। এখানে তোমরা বলছো ক্লিয়ার আছে, ঠিক আছে। চলো এবার আমরা তাহলে একটু এগিয়ে যাই। সবারই সবারই কথাটার মানে হলো এটাই যে আমাদের দেশের ইন্টারনাল ম্যাটারে কেউ ইন্টারফেয়ার করবে না, এবং আমরা কোনো দেশের ডমিনিয়নশিপে নেই। ডমিনিয়নশিপে মানে কি? মানে আমাদের হেড অফ দ্য স্টেট, যিনি আমাদের রাষ্ট্রের প্রধান, তিনি কিন্তু ভারতেরই, ঠিক আছে, প্রেসিডেন্ট। মানে ডমিনিয়ন স্ট্যাটাস কখন হতো? যদি হেড অফ দ্য স্টেট ইংল্যান্ডের হতো। ধরো আজকে যদি ইন্ডিয়ার হেড অফ দ্য স্টেট হতো তোমার চার্লস III, মানে যিনি এখন ইংল্যান্ডের বর্তমানে হেড অফ দ্য স্টেট, তখন আমরা বলতে পারতাম যে আমরা ডমিনিয়নশিপে রয়েছি ইউকের। কিন্তু ইন্ডিয়ার হেড অফ দ্য স্টেট তো আর চার্লস III নয়। ইন্ডিয়ার হেড অফ দ্য স্টেট হলো ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সো আমরা কারোর ডমিনিয়নশিপে নেই, এবং আমাদের দেশের ইন্টারনাল ম্যাটারে কেউ ইন্টারফেয়ার করতেও পারবে না। ঠিক আছে, আমাদের দেশের পার্লামেন্ট আইন বানাবে, রাজ্যের আইনসভা আইন বানাবে রাজ্যের বিষয়গুলোর ওপর, পার্লামেন্ট আইন বানাবে ইউনিয়ন লিস্টের বিষয়গুলোর ওপর, এবং আমাদের দেশের সরকার পলিসি বানাবে। কিন্তু হ্যাঁ, আইনসভার কাছে আইন তৈরি করার ক্ষমতা আছে, বা সরকারের কাছে পলিসি তৈরি করার কাছে ক্ষমতা আছে, মানে এটা নয় যে তাদের অ্যাবসলিউট পাওয়ার আছে। কারণ আমাদের দেশের সংবিধান তো সবচেয়ে সুপ্রিম। সংবিধানের বিরুদ্ধে গিয়ে তুমি কোনো আইন বা পলিসি বানাতে পারবে না। দেখো কি লিখছে, দ্য টার্ম মিনস দ্যাট ইন্ডিয়া হ্যাজ ইটস ওন ইন্ডিপেন্ডেন্ট অথরিটি। আমাদের দেশের, আমরা একটা ওন ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অ্যান্ড ইট ইজ নট এ ডমিনিয়ন অফ এনি আদার এক্সটার্নাল পাওয়ার। আমরা কোনো পাওয়ারের, এক্সটার্নাল পাওয়ারের ডমিনিয়নশিপে নেই। আমাদের দেশ, ইন দ্য কান্ট্রি দ্য লিজিসলেচার হ্যাজ দ্য পাওয়ার টু মেক ল। আমাদের দেশের আইনসভা আইন তৈরি করতে পারে, সাবজেক্ট টু সার্টেন লিমিটেশন। কথাটার মানে এটাই দাঁড়ায় যে দেখো, আইনসভার কাছে আইন তৈরি করার ক্ষমতা আছে, এটা যেমন সত্যি, তেমন এটাও মাথায় রাখতে হবে যে আইনসভার কাছে এই ক্ষমতাটা লিমিটেড পাওয়ার। কেন লিমিটেড পাওয়ার? কারণ আইনসভার কাছে আইন তৈরি করার ক্ষমতা আছে মানে সে যা ইচ্ছে তাই করতে পারে না। তার কাছে লিমিটেড সভারেনিটি রয়েছে। ঠিক আছে, তার কাছে যা ইচ্ছে করার ক্ষমতা নেই, এটা বুঝতে হবে। ঠিক আছে, সভারেনিটি আছে, বাট সেটা লিমিটেড সভারেনিটি। ঠিক আছে, এটা একটুখানি আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এইগুলো গেল। নেক্সট আমরা চলে যাই সোশ্যালিস্ট। দেখো, সোশ্যালিস্ট কথাটা যদি বলি, সোশ্যালিস্ট বেসিক্যালি তোমাদের মাথায় রাখতে হবে, একটা হয় হলো কমিউনিস্টিক সোশ্যালিজম, যেখানে প্রাইমারি সেক্টর, এখানে কমিউনালিস্টিক বলা আছে, এটা কমিউনিস্টিক হবে। আমাদের বলতে পারো, তোমরা যে কোনো কমিউনিস্ট দেশে যদি দেখো, তাহলে দেখবে সেখানে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরে মেনলি যেটা আমরা প্রডিউস করি সেটাই ইউজ করি, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ, এগুলো আসে। সেকেন্ডারি সেক্টর হলো, প্রাইমারি সেক্টরে আমরা যেটা তৈরি করি সেটাকে আমরা ফার্দার প্রসেস করি, এবং ফার্দার প্রসেস করে আমরা ম্যানুফ্যাকচারিং করি, সেটা সেকেন্ডারি সেক্টর। টার্সিয়ারি সেক্টর হলো বেসিক্যালি আমাদের, যেটাকে আমরা বলে থাকি যে আমাদের সার্ভিস সেক্টর, যেখানে আমরা টাকা দিই কিন্তু আমরা কোনো গুডস পাই না, সার্ভিস পাই। যেমন ধরো, সেটা ট্রান্সপোর্ট হতে পারে, সেটা হোটেল হতে পারে, সেটা হসপিটাল হতে পারে। তো যেটা বলার সেটা হলো যে এই যে সেক্টর গুলো রয়েছে একটা কমিউনিস্ট দেশে, এই সমস্ত সেক্টর গুলো কিন্তু বেসিক্যালি সরকারের দ্বারা কন্ট্রোলড।
ঠিক আছে, মানে সোজা কথা সেখানে কোনো প্রাইভেটাইজেশন হয় না। কিন্তু আমাদের দেশের যে সোশ্যালিজম সেটা গান্ধিয়ান সোশ্যালিজম। গান্ধীজি বলছেন যে না, আমাদের দেশে প্রাইভেট এন্টিটিও থাকবে, এমন নয় যে প্রাইভেট বডি থাকবে না। তবে হ্যাঁ, প্রাইভেট বডির কন্ট্রোলটা কিন্তু সরকারকে করতে হবে। যেমন তোমরা দেখবে আমাদের দেশে যে ব্যাংকগুলো রয়েছে তাদেরকে কিন্তু রিজার্ভ ব্যাংকের লাইসেন্সে কাজ করতে হয়। আরবিআই অ্যাক্ট 1934 এবং ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 অনুযায়ী তারা কাজ করে। ঠিক আছে, আজকে ধরো আমাদের দেশে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি প্রচুর আছে, অ্যামিটি ইউনিভার্সিটি আছে, আমাদের টেকনো ইন্ডিয়া বাগেরা সব আছে। কিন্তু দেখবে তারা এআইসিটি অ্যাফিলিয়েটেড যদি কোনো টেকনিক্যাল ইউনিভার্সিটি হয়। যদি সেটা ফর এক্সাম্পল নর্মাল ইউনিভার্সিটি হয় তাহলে সেটা ইউজিসি রেকগনাইজড। কেন এগুলো কেন? বিকজ কন্ট্রোলটা কিন্তু সরকারের হাতে রয়েছে। এবং আমাদের দেশে কিন্তু মিক্সড ইকোনমির মডেল, যেখানে তোমার প্রাইভেট বডিও থাকবে এবং গভর্নমেন্ট বডিও থাকবে। ঠিক আছে, এটাই বলা হয়েছে, ইট হোল্ডস ফেথ ইন এ ইকোনমি ওয়্যার বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর কোএক্সিস্ট। আমাদের যেমন বন্ধন ব্যাংক, এইচডিএফসি ব্যাংক থাকবে, তেমন আমাদের আইসিআইসিআই, এই সরি, এসবিআই, পিএনবিও থাকবে। আমাদের যেমন তোমার এলআইসি থাকবে, জেনারেল ইন্স্যুরেন্স থাকবে, তেমন আবার প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিও থাকবে। যেমন আমাদের অ্যাপোলো এমআরআই থাকবে, তেমন আবার আমাদের পিজিএনআরএস থাকবে, অর্থাৎ মিক্সড দুটোই থাকছে। আর কংগ্রেস পার্টি সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি, এই যে রেজলিউশনটা, এটা আওয়াধি সেশনে নিয়েছিল এবং সোশ্যালিস্ট শব্দটা আমাদের কনস্টিটিউশনে প্রিএমবেলে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয়। এই হলো সোশ্যালিস্ট। নেক্সট চলে যাও সেকুলার। দেখো সেকুলার মানেটা খুব সোজা। সেকুলার মানে হলো সোজা কথা, তুমি তোমার ধর্ম থাকবে, আমার ধর্ম থাকবে, তুমি তোমার ধর্মে বিশ্বাস করবে, আমি আমার ধর্ম বিশ্বাস করব, তুমি তোমার ধর্মকে প্র্যাকটিস করবে, আমি আমার ধর্মকে প্র্যাকটিস করব, কেউ পুজো করবে, কেউ নামাজ পড়বে, কেউ প্রেয়ার করবে। কিন্তু দিনের শেষে আমাদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কিন্তু কোনো ধর্মের প্রতি উইক হবে না, কোনো ধর্মের প্রতি দুর্বল হবে না। এবং রাষ্ট্রের চোখে সমস্ত ধর্মই ইকুয়াল হবে, সমস্ত ধর্মই সমান গুরুত্ব পাবে। এই যে কনসেপ্ট, এটাকে আমরা কি বলি? এই কনসেপ্টকে আমরা বলি সেকুলারিজম। সেকুলারিজম মানে হলো যেখানে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। যেমন পাকিস্তানের একটা নিজস্ব রিলিজিয়াস আইডেন্টিটি আছে, পাকিস্তান একটা ইসলামিক স্টেট। কিন্তু ভারত কোনো হিন্দু রাষ্ট্র নয়, ভারত হলো একটা ধর্মনিরপেক্ষ দেশ। এবং ভারত রাষ্ট্রের চোখে সমস্ত ধর্ম ইকুয়াল। সেটাকে আমরা সেকুলারিজম বলি। ইকুয়াল রেসপেক্ট এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ অল রিলিজিয়ান বাই দ্য গভর্নমেন্ট বাট দ্য স্টেট। রাষ্ট্র হিসেবে স্টেট শ্যাল হ্যাভ নো স্পেসিফিক রিলিজিয়ান, রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না। এবং দেখো এখানে পরিষ্কার এটাই বলা আছে যে রাষ্ট্র কিন্তু সমস্ত ধর্মের প্রতি ইম্পার্শিয়াল হবে, কোনো ধর্মের প্রতি পার্শালিটি দেখাবে না। এবং এই প্রিএমবেল যে কনসেপ্ট, প্রিএমবেল এই যে সোশ্যাল সেকুলারের যে শব্দটা, সেটাকেও আমরা 42nd অ্যামেন্ডমেন্ট একটা অ্যাড করছি সোশ্যালিস্টের সাথে, ইন্টিগ্রিটি শব্দটা আমরা অ্যাড করেছিলাম। নেক্সট চলে যাও ডেমোক্রেটিক। দেখো ডেমোক্রেটিক আমি তোমাকে বলেছি আগে যে ডেমোক্রেটিক সিস্টেম মানে হলো যেখানে মানুষ ভোটের মাধ্যমে ঠিক করবে সরকারি কে থাকবে, অর্থাৎ তুমি কার দ্বারা গভর্নেন্স পাবে, সেটা কেন্দ্রের স্তরে হতে পারে, সেটা রাজ্যের স্তরে হতে পারে, ইভেন সেটা লোকাল স্তর মানে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হতে পারে, সেটা কিন্তু তুমি ডিসাইড করবে। The term implies that Constitution of India has the established form of constitution which gets its authority from the will of the people expressed in an election. Indian constitution provides for representative parliamentary democracy under which executive is responsible to the legislature for all its policy and action. দেখো আমাদের দেশে এটা আছে, সেটা হলো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির মানে হলো আমাদের দেশে কিন্তু আমরা সরাসরি ল মেকিং এ পার্টিসিপেট করি না। আমরা নিজেরা কিন্তু বিধানসভায় চলে যাই না, আমরা নিজেরা কিন্তু লোকসভায় চলে যাই না। আমরা যেটা করি, আমরা আমাদের অঞ্চল থেকে একজন প্রতিনিধিকে বিধানসভায় পাঠাই। আজকে যেমন তোমরা তোমাদের অঞ্চল থেকে একজনকে বিধানসভায় পাঠালে, ঠিক আছে, যে জিতে গেল তোমাদের অঞ্চল থেকে সেই এমএলএ হবে তোমাদের। আবার 2024 সালে তোমরা তোমাদের অঞ্চল থেকে একজন এমপি কে লোকসভায় পাঠিয়েছিলে, আজকে তোমরা পাঠালে বিধানসভাতে। তার মানে কি? রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। ঠিক আছে, আমাদের দেশে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি হচ্ছে। এবং সেখানে কি হচ্ছে না, এক্সিকিউটিভ রেসপন্সিবল থাকছে লেজিসলেচারের কাছে। কেন? কারণ আমাদের দেশের সরকার তৈরি হয় আইনসভা থেকে। এই ধরো আমাদের আইনসভা, আপার হাউস রাজ্যসভা, লোয়ার হাউস লোকসভা। আমি তোমাদেরকে বলেছিলাম পার্লামেন্টারি ডেমোক্রেসি বোঝানোর সময় যে লোকসভায় যে দলের মেজরিটি সেই গভর্নমেন্ট ফর্ম করে। এবং তাহলে গভর্নমেন্ট কার কাছে রেসপন্সিবল থাকে? লোকসভার কাছে। অর্থাৎ এক্সিকিউটিভ, গভর্নমেন্ট মানে এক্সিকিউটিভের পার্ট, ইউনিয়ন এক্সিকিউটিভ।
ইজ রেসপন্সিবল টু লোকসভা, সেটার কথাই ডেমোক্রেটিক এই অবধি বলা হয়েছে। এবং আরেকটা ওয়ার্ড এখানে আছে ইম্পর্টেন্ট, সেটা হলো রিপাবলিক। রিপাবলিক মানে হলো আমাদের দেশের যিনি রাষ্ট্রের প্রধান তিনি কোনো একটা ফ্যামিলি থেকে বিলং করবেন না, এটা কোনো হেরিডিটারি পোস্ট নয়। তুমি চলে যাও ইউকে তে, তোমরা দেখো ইউকে তে কিন্তু যিনি হেড অফ দ্য স্টেট মানে চার্লসটির কথাই যদি বলি, তিনি কিন্তু দিনের শেষে একটা ফ্যামিলি থেকে বিলং করেন এবং ওখানে একটা হেরিডিটিক্যাল পোস্ট রয়েছে। দেখবে খেয়াল করে, এর আগে ছিলেন এলিজাবেথ টু, এখন আছেন চার্লস থ্রি। আমাদের দেশে কিন্তু এরকম ওই একই ফ্যামিলি থেকে কেউ বিলং করে না, বুঝতে পেরেছো? আমাদের দেশে কিন্তু প্রেসিডেন্টের নির্বাচন হয়। হ্যাঁ, এখানে এটা ঠিক যে আমরা প্রেসিডেন্টের ভোটে সরাসরি আমরা নিজেরা অংশগ্রহণ করি না, সেটা করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণটা হলো আমাদের দেশে যদি আমরা প্রেসিডেন্টকে নির্বাচিত করি, সেটা অর্থ অপচয়, সময়ের অপচয়। কেন? কারণ দিনের শেষে প্রেসিডেন্ট ইজ এ পেন অ্যান্ড পেপার হেড। প্রেসিডেন্ট নামমাত্র প্রধান, নমিনাল হেড। তাহলে যে ব্যক্তি নমিনাল হেড, সেই ব্যক্তি ইলেকশনের পেছনে সময় নষ্ট করার বা খরচা করার কোনো মানে হয় না। কিন্তু আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি, তিনি কিন্তু আমাদের দেশে নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি কিন্তু ওই ইংল্যান্ডের মধ্যে একটা ফ্যামিলি থেকে বিলং করেন না। আর আমাদের দেশের রাষ্ট্রপতির পোস্টটাও কিন্তু কোনো বংশ পরম্পরায় হেরিডিটিক্যাল পোস্ট নয়। দেখো পরিষ্কার বলা হয়েছে, এ ডেমোক্রেটিক পলিটি ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরি, একটা হলো মনার্কি, একটা হলো রিপাবলিক। পরিষ্কার বলছে, দ্য টার্ম ইন্ডিকেটস দ্যাট হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। আমাদের দেশের যিনি মানে রাষ্ট্রের যিনি হেড, তিনি মানুষের দ্বারা নির্বাচিত। ইন ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য ইলেক্টেড হেড অফ স্টেট, এবং প্রেসিডেন্ট হলো আমাদের দেশের ইলেক্টেড হেড। তো এই হলো রিপাবলিক। এবং জাস্টিস আমি তোমাদের আগেই বলে দিয়েছি, সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল জাস্টিস এই কনসেপ্ট আমরা সোভিয়েত ইউনিয়ন রাশিয়ান রেভলিউশন থেকে নিয়েছি। ইকুয়ালিটিও আমি তোমাদেরকে বলে দিয়েছি, ফ্র্যাটার্নিটিও আমি তোমাদেরকে বলে দিয়েছি। লিবার্টি, লিবার্টিও তোমাদেরকে বলে দিয়েছি। বেসিক্যালি লিবার্টি মানে ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ তুমি কিভাবে থাকবে, তোমার ভাবনা চিন্তা কি হবে, তোমার প্রফেশন কি হবে, তুমি কি খাবে, এই ব্যাপারে রাষ্ট্র ইন্টারফেয়ার করতে পারবে না। আমাদের কনস্টিটিউশনে 5 ধরনের লিবার্টির কথা বলা আছে। লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ বিলিফ, লিবার্টি অফ ফেথ, লিবার্টি অফ ওয়ার্শিপ। এই 5 ধরনের লিবার্টির কথা বলা আছে। এবং লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি কনসেপ্ট আমরা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নিয়েছি। তোমার ভাবনা চিন্তার ভেতরে রাষ্ট্র ইন্টারফেয়ার করবে না। তুমি কাকে ভোট দেবে, তুমি কোন সিনেমা দেখবে, তুমি তোমার হবি কি হবে, সেটা তোমার নিজস্ব থট প্রসেস, সেখানে কেউ ইন্টারফেয়ার করবে না। তুমি নিজেকে কিভাবে এক্সপ্রেস করবে, তুমি ফেসবুকে কি লিখবে, তুমি হোয়াটসঅ্যাপে কি লিখবে, তুমি ফর এক্সাম্পল ধরো তোমার মনে হলো একটা কিছু কথা বলতে, তুমি বললে। আবার এমন হতে পারে যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রিয়াকশনটা তুমি দিলে একটা গানের মাধ্যমে, তুমি একটা গান গেয়ে একটা ঘটনার বিবরণ দিলে, একটা কবিতার মাধ্যমে ঘটনার বিবরণ দিচ্ছ, নিজেকে এক্সপ্রেস করছো, দ্যাট ইজ ইউর চয়েস। এই ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করতে পারে না। লিবার্টি অফ বিলিফ, তুমি কাকে কিসে বিশ্বাস করবে, তুমি বললে আমি বিশ্বাস করি যে সমস্ত মানুষেরই এটা করা উচিত, তো এটা তোমার নিজস্ব ব্যক্তিগত বিশ্বাস। লিবার্টি অফ ফেথ ওয়ার্শিপ, তুমি কোন ধর্মে বিশ্বাস রাখবে, তুমি কোন ঠাকুরকে পুজো করবে। মানে ফর এক্সাম্পল তুমি হিন্দু মানেই তোমাকে রামের পুজো করতে হবে এমনটা নয়, ঠিক আছে? তুমি কেউ হিন্দু ধর্মেরই মানুষ আছেন যারা কালী ঠাকুরের পুজো করেন, কেউ লোকনাথ বাবার পুজো করেন, আবার কেউ রামের পুজো করেন, কেউ শ্রীকৃষ্ণের পুজো করেন। আবার এমনও অনেক মানুষ আছেন যাদের কোনো ধর্মীয় বিশ্বাস অ্যাজ সাচ নেই, তারা বেসিক্যালি নিজেদেরকে এথিস্ট মনে করেন এবং তারা কোনো ভগবানকে পুজো করেন না। সবগুলোই একটা মানুষের লিবার্টি আছে। তো সে কি খাবে, সে কি পড়বে, তার ভাবনা চিন্তা কি হবে, সে কাকে পুজো করবে, কিসে বিশ্বাস রাখবে, সেই ব্যাপারে রাষ্ট্র ইন্টারফেয়ার করতে পারবে না। এটা নর্থ কোরিয়া নয়। নর্থ কোরিয়াতে ওই একজন ব্যক্তির 5 ধরনের চুলের হেয়ার কাট হয়, এই 7 ধরনের, এবং সেটাও ওদের ওই ঠিক করে দিয়েছে ওদের যে ওই কিম জং, যে এই 7 ধরনের হেয়ার কাটের মধ্যে আপনাকে রাখতে হবে। এটা আমাদের দেশে নেই, বিকজ আমাদের দেশে লিবার্টি আছে। কিন্তু হ্যাঁ, লিবার্টি মানে যা ইচ্ছে করার অধিকার নয়। লিবার্টি মানে হলো তুমি তোমার মতো কাজ করতেই পারো, বাট সেটা অবশ্যই তার কিছু লিমিট থাকবে। তুমি আইনের বিরুদ্ধে গিয়ে একটা বেআইনি কোনো কাজ করতে পারবে না। ওই জন্য দেখো এই কথাটা এখানে বলা আছে যে লিবার্টি ডাজ নট মিন ফ্রিডম টু ডু এনিথিং। লিবার্টি মানে কিন্তু যা ইচ্ছে করা নয়। এ পার্সন ক্যান ডু এনিথিং, একজন ব্যক্তি যে কোনো কাজ করতে পারে, বাট ইন দ্য লিমিট সেট বাই ল, কিন্তু আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তাকে কাজ করতে হবে, ঠিক আছে?
আর কেসেস গুলো আমি এখানে তোমাদের বলে দিয়েছিলাম। একে গোপালান কেসে পিপল অফ ইন্ডিয়া ইজ এ রিয়েল সোর্স এটা বলা হয়েছে, বেরুবাড়ি কেসে বলা হয়েছে প্রিএমবেল সংবিধানের পার্ট নয়, কেশবানন্দা ভারতী কেসে বলা আছে সুপ্রিম কোর্ট যেখানে তার রায় চেঞ্জ করছে যে না, প্রিএমবেল হলো সংবিধানের একটা ইন্টিগ্রাল পার্ট এবং বেসিক স্ট্রাকচার যেটা ওয়ার্ড গুলো মেনশন আছে সেগুলো কিন্তু অ্যামেন্ড হতে পারে। এরআইসি কেসে বলা হচ্ছে প্রিএমবেল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, একই কথা আবার বলা হচ্ছে। তো এই হলো মোটামুটি আমাদের প্রিএমবেল। তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, যদি কিছু কোশ্চেন তোমাদের থাকে। আছে কোনো কোশ্চেন? বোঝা গেছে তো জিনিসটা? প্রিএমবেলটা সবাই ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, নেক্সট দিন আমি তোমাদেরকে কি পড়াবো এখনই বলে দিচ্ছি। নেক্সট দিন আমি তোমাদেরকে পড়াবো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, বেসিক্যালি পার্ট 1, যেটা আমাদের 4টে আর্টিকেল আছে, আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4, ওইটা আমি তোমাদেরকে নেক্সট দিন পড়াবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে।